দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথন। দর্শক, এই ভিডিওতে আপনারা এমন কিছু খবর দেখতে চলেছেন যা মধ্যপ্রাচ্যের পুরো জিওপলিটিক্যাল মানচিত্রকে এক রাতের ব্যবধানে বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। প্রথমত, আপনারা দেখবেন কিভাবে ইসরায়েলের সবচেয়ে বড় এবং সুরক্ষিত রামাত ডেভিড এয়ারবেসে ইরানের সরাসরি ব্যালিস্টিক মিসাইল হামলা পুরো পশ্চিমা ডিফেন্স সিস্টেমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। দ্বিতীয়ত, আমরা দেখব কেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি করে বেঞ্জামিন নেতানিয়াহুকে পাল্টা হামলা করতে নিষেধ করছেন এবং এর পেছনের আসল মার্কিন ভীতিটা কোথায়। তৃতীয়ত, ইরাকের আকাশসীমায় ইসরায়েলি বা মার্কিন স্পাই ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা এবং পাকিস্তান তুরস্ককে জড়িয়ে ইরানের নতুন ডিপ্লোম্যাটিক গেম প্ল্যান নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, আজকের এই বিশ্লেষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখানে শুধু কে কাকে মারলো সেটা বড় কথা নয়, বরং কেন মারলো এবং এর ফলে আমেরিকার বৃহত্তর স্বার্থ কিভাবে ঝুঁকির মুখে পড়েছে সেটাই আমাদের মূল ফোকাসের জায়গা। দেখুন, আজ 8ই জুন 2026-এর সকাল শুরু হয়েছে সম্পূর্ণ নতুন একটা সমীকরণ নিয়ে। ইরান গতকাল 7ই জুন রাতে উত্তর ইসরায়েলের উপর তাদের যে নতুন মিসাইল হামলা চালিয়েছে তার ছবি এবং ভিডিও এরই মধ্যে প্রকাশ করে দিয়েছে। ইরানের আইআরজিসির প্রকাশিত ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে সলিড ফিউলে চালিত অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করা হচ্ছে, যেগুলোকে সামরিক পর্যবেক্ষকরা খাইবার শোকেন মিসাইল বলে ধারণা করছেন। রিপোর্ট অনুযায়ী ইরান 3টি আলাদা ওয়েবে প্রায় 10টি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে রামাত ডেভিড এয়ারবেসের দিকে। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, ইরান শুধু মিসাইল ছুটছে না, তারা এবার মিসাইলের গায়ে সরাসরি রাজনৈতিক এবং মিডিয়া মেসেজ লিখে দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে মিসাইলের গায়ে লেখা, আমরা একটি অপরাধী চক্রের বিরুদ্ধে লড়ছি, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়ছি এবং আমরা আমাদের জনগণের নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করব না। দেখুন, জিওপলিটিক্যাল বিশ্লেষক হিসাবে আমি আপনাদের বলতে পারি এটা কোনো সাধারণ সামরিক আক্রমণ নয়, এটা হলো সাইকোলজিক্যাল যুদ্ধ। ইরান সারা বিশ্বকে এবং বিশেষ করে পশ্চিমা বিশ্বকে দেখাতে চাইছে যে তারা তাদের অপারেশনগুলো এখন আর লুকিয়ে নয়, বরং অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে প্রকাশ্যে পরিচালনা করছে। দর্শক, আসল ব্যাপারটা হলো এই হামলার পেছনের প্রেক্ষাপট বা টাইমিং। কেন হঠাৎ করে গতকাল 7ই জুন রাতে এই হামলা হলো? দেখুন, এর শেকড় লুকিয়ে আছে কয়েকদিন আগের একটা ঘটনায়। গত 1 জুন ইরান পরিষ্কারভাবে একটা রেড লাইন ড্র করে দিয়েছিল এবং ইসরায়েলকে সতর্ক করেছিল যে লেবাননের বৈরুতের অঞ্চলে যেন কোনো আক্রমণ করা না হয়। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করে গতকাল 7ই জুন ইসরায়েলের বৈরুতে হামলা চালায়। আর ঠিক তার পরপরই গতকাল গভীর রাতে, অর্থাৎ যখন ঘড়ির কাঁটায় 8 তারিখ শুরু হয়ে গেছে, তখন ইরান এই বিশাল প্রত্যাঘাত করে। আজ 8ই জুন রাত 2টোয় ইরানের প্রেস টিভি একটি ভিডিও প্রকাশ করে দাবি করে যে আইআরজিসি ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক বিমান ঘাঁটিকে নিশানা করেছে। ইরানের মিডিয়া অত্যন্ত সুনির্দিষ্টভাবে জানিয়েছে যে এই রামাত ডেভিড এয়ারবেস থেকেই ইসরায়েল প্রতিনিয়ত লেবাননের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানগুলো পরিচালনা করছিল। অর্থাৎ ইরান এখানে র্যান্ডাম কোনো টার্গেটে হামলা করেনি, তারা সরাসরি সেই সোর্স বা উৎসকে আঘাত করেছে যেখান থেকে লেবাননের উপর আক্রমণ আসছিল। এখন আসুন দেখি দুই পক্ষের বয়ান বা ন্যারেটিভ কিভাবে সাংঘর্ষিক হচ্ছে। ইসরায়েলি মিলিটারি দাবি করছে যে তারা ইরানের ছোড়া সবগুলো মিসাইল আকাশে ইন্টারসেপ্ট করে ধ্বংস করে দিয়েছে, অথবা সেগুলো ফাঁকা জঙ্গলে বা খোলা মাঠে গিয়ে পড়েছে। কিন্তু আজ 8ই জুন রাত 1:30 ইরানের নিউজ এজেন্সি ইরনা এমন একটি ভিডিও রিলিজ করেছে যা ইসরায়েলি এয়ার ডিফেন্সের দাবির পুরো ভিন্ন কথা বলছে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এই ভিডিওগুলোতে পরিষ্কার দেখা যাচ্ছে উত্তর ইসরায়েলের বিভিন্ন জায়গায় আকাশে আগুনের বিশাল বিশাল কুণ্ডুলি উঠছে। ইসরায়েল হয়তো এটাকে ইন্টারসেপশনের আগুন বলবে,
কিন্তু সামরিক বিশেষজ্ঞরা জানেন যে একটা সুরক্ষিত এয়ারবেসের আশেপাশে এমন ভয়াবহ বিস্ফোরণ এবং আগুন কখনোই শুধু ইন্টারসেপশনের ফল হতে পারে না। এই ভিডিওগুলো সামনে আসার পর এটা খুব স্পষ্ট হয়ে গেছে যে পশ্চিমা প্রযুক্তিতে তৈরি ইসরায়েলের আয়রন ডোম বা অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের এই ব্যালিস্টিক মিসাইলগুলোকে পুরোপুরি 100% আটকাতে এখনও ব্যর্থ। দর্শক, এই পুরো ঘটনার মধ্যে আরেকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট ঘটেছে আকাশে। ইসরায়েলে মিসাইল হামলার পরপরই ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম একটা ড্রোনকে সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে। রিপোর্ট বলছে এটা ছিল একটা আমেরিকান বা ইসরায়েলি স্পাই ড্রোন, সম্ভবত হারমিস 900, যা ইরানের মিসাইল লঞ্চিং সাইটগুলোর উপর নজরদারি করছিল। আর মজার ব্যাপার হলো, ড্রোনটি টার্গেট হওয়ার পর এর নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং এটা ইরাকের সীমানার ভিতরে গিয়ে সম্পূর্ণ ক্র্যাশ করে। ইরাকের প্রশাসনও এই ড্রোন পড়ার খবরটি ইতিমধ্যে কনফার্ম করেছে, যদিও আমেরিকা বা ইসরায়েলের তরফ থেকে কোনো অফিসিয়াল স্বীকারোক্তি বা বয়ান এখনও আসেনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই জ্বলন্ত ড্রোনের ছবি এবং ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। এর মানে কি? এর মানে হলো ইরানের শুধু আক্রমণাত্মক ক্ষমতাই বাড়েনি, তাদের প্রতিরক্ষামূলক র্যাডার এবং এয়ার ডিফেন্স নেটওয়ার্কও এখন এতটাই শক্তিশালী যে তারা শত্রুর অত্যন্ত আধুনিক স্পাই ড্রোনকেও ট্র্যাক করে নামিয়ে আনতে সক্ষম। এটা পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বের উপর একটা বড়সড় প্রশ্নচিহ্ন। এবার আসুন আসল কূটনীতির আলোচনায়, যেখানে আমেরিকার অবস্থানটা অত্যন্ত পরিষ্কার হয়ে ধরা পড়েছে। ডোনাল্ড ট্রাম্প আজ সকালে সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে মেসেজ দিয়েছেন যে 7 তারিখ রাতের এই ইরানি হামলার জবাবে ইসরায়েল যেন নতুন করে কোনো পাল্টা হামলা না করে। ট্রাম্প পরিষ্কার বলেছেন যে ইসরায়েল এর আগে যথেষ্ট জবাব দিয়েছে, তাই নতুন করে উত্তেজনা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। দর্শক, ট্রাম্পের একটা কথা এখানে খুব গভীরভাবে অ্যানালাইসিস করার মতো। তিনি বলেছেন, নেতানিয়াহু যদি আবার হামলা করে তবে এই রোষারুষির সাইকেল গত 47 বছর বা 3000 বছরের মতো চলতেই থাকবে। এখানে 47 বছর বলতে তিনি ইরানের বর্তমান শাসন ব্যবস্থার বয়স বুঝিয়েছেন এবং ওই 3000 বছর দিয়ে ইহুদিদের ঐতিহাসিক দ্বন্দ্বের দিকে তিনি ইঙ্গিত করেছেন। ট্রাম্প আরও দাবি করেছেন যে এই হামলায় ইসরায়েলের তেমন কোনো ক্ষতি হয়নি, তাই যুদ্ধ বাড়ানোর দরকার নেই। দর্শক, এখানে একটু ক্রিটিক্যালি চিন্তা করুন। আমেরিকা, যারা সবসময় ইসরায়েলকে ডিফেন্ড করার জন্য সবার আগে দাঁড়িয়ে যায়, তারা কেন আজ ইসরায়েলকে আটকাতে চাইছে? কারণ আমেরিকা খুব ভালো করেই জানে যে ইসরায়েল যদি পাল্টা হামলা করে আবার, তবে ইরান এবার যে জবাব দেবে তা পুরো মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর অস্তিত্ব বিপন্ন করে তুলবে। এতে তাদের বৈশ্বিক আধিপত্য এবং ইকোনমিক ইন্টারেস্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এদিকে ইরানের আইআরজিসির তরফ থেকে আসা একটা নতুন ওয়ার্নিং বিশ্লেষণ করলে আমেরিকার এই ভয়ের পেছনের লজিকটা আরও পরিষ্কার হয়ে যায়। 7ই জুন রাতের হামলার পর ইরানের রাস্তায় রাস্তায় যখন জনগণ আইআরজিসির সমর্থনে স্লোগান দিচ্ছে, ঠিক তখনই আইআরজিসির মুখপাত্র অত্যন্ত কড়া ভাষায় ইসরায়েল এবং তার পৃষ্ঠপোষকদের, যার মানে হলো সরাসরি আমেরিকা, সতর্ক করে দিয়েছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন ইসরায়েল যদি সামান্যতম পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে তবে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে এবং শুধু ইসরায়েল নয়, তাদের সহায়তাকারীদেরও বিরুদ্ধেও ধ্বংসাত্মক আক্রমণ শুরু হবে। আইআরজিসি আরও মনে করিয়ে দিয়েছে যে দক্ষিণ লেবানন বা বৈরুতের আশেপাশে যদি ইসরায়েল অপারেশন বন্ধ না করে তবে এই সীমিত মিসাইল হামলাই শেষ নয়, বরং সামনে আরও বড় পরিসরে এবং আরও ভয়ঙ্কর হামলা আসবে। অন্যদিকে ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী সরাসরি আমেরিকাকে ওয়ার্নিং দিয়ে বলেছে, যদি ট্রাম্প প্রশাসন এই দ্বন্দ্বে সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়ে জড়ায় তবে ইরাক সহ পুরো অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থে চরম আঘাত আনা হবে। অর্থাৎ
আমেরিকা এখন একটি কঠিন চেকমেট পজিশনে পড়ে গিয়েছে, যেখান থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো ইসরায়েলকে শান্ত রাখা। কিন্তু এত কিছুর পরও পরিস্থিতি যে খুব শান্ত তা কিন্তু নয়, বরং চরম উত্তেজনার পারদ বেড়েই চলেছে। আমার পাওয়ার নিজস্ব সোর্স বলছে, এই মিসাইল হামলার পর রাতেই ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের কিছু অঞ্চলে পুনরায় হামলা চালিয়েছে। ইসরায়েল বলছে তারা লেবাননে তাদের ফৌজি কারবার চালিয়ে যাবে। এখন এই যুদ্ধ অবস্থার মাঝেই কূটনীতির একটা বড় চ্যানেল ওপেন করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি। তিনি এই হামলার পরপরই ব্রিটেন, তুরস্ক এবং পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের সাথে তার আলোচনা। কারণ আসিফ মুনির বর্তমানে ইরান এবং আমেরিকার মাঝে একটা মধ্যস্থকারীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এর মাধ্যমে ইরান একদিকে যেমন সামরিক শক্তি প্রদর্শন করছে, অন্যদিকে আপনি দেখুন ডিপ্লোম্যাটিক চ্যানেল তারা খোলা রেখে পশ্চিমাদের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ বজায় রাখছে। সব মিলিয়ে এই মুহূর্তে পুরো অঞ্চলের পরিস্থিতি একটা সুতোয় ঝুলছে এবং যে কোনো সময় বড় বিস্ফোরণ ঘটতে পারে। ইসরায়েল এরই মধ্যে গাজার কারেম শলম এবং রাফা ক্রসিং সহ সমস্ত ক্রসিং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে সিকিউরিটি ইস্যুতে। অন্যদিকে ইরাক সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং বিমান চলাচল স্থগিত করেছে। সিরিয়াও তাদের দক্ষিণাঞ্চলীয় এয়ার করিডোর বন্ধ করে দামাস্কে আন্তর্জাতিক যে বিমানবন্দর সেটা 12 ঘন্টার জন্য তার অপারেশন থামিয়ে দিয়েছে। কারণ সবারই আশঙ্কা যে ইসরায়েল হয়তো যে কোনো মুহূর্তে বেপরোয়া হয়ে আকাশপথে বড় ধরনের কোনো হামলা চালাতে পারে। অর্থাৎ এই সংঘাত এখন আর শুধু ইরান, ইসরায়েল বা লেবাননের ভৌগোলিক সীমানায় আটকে নেই, পুরো রিজিয়ন এখন হাই অ্যালার্টে চলে গেছে। দর্শক, ভিডিওটি শেষ করার আগে আপনাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই। দেখুন, যুদ্ধের সময় পরিস্থিতি প্রতি মিনিটে মিনিটে বদলায়। অনেকেই হয়তো পরবর্তীতে বলবেন কমেন্ট বক্সে যে তথ্যের কোনো মিল নেই ভাই, বা সংখ্যা পরিবর্তন হয়েছে। কিন্তু আপনাদের একটু বুঝতে হবে, আমি যখন এই প্রতিবেদন তৈরি করছি, যখন এটা এডিট হবে এবং যখন আপনারা ইউটিউবে এটা এখন দেখছেন, এর মাঝখানে কয়েক ঘন্টায় হয়তো আরও অনেক নতুন ঘটনা ঘটে যেতে পারে, হয়তো সংখ্যা বদলে যেতে পারে। তাই আন্তর্জাতিক রাজনীতির রিপোর্টিংয়ের ক্ষেত্রে আমাদের এই যে পরিবর্তনশীল বাস্তবতাকে মাথায় রেখেই বিশ্লেষণ করতে হয়। এখন আজকের এই বিশ্লেষণ নিয়ে আপনাদের কি মতামত? ইরান কি আসলেই আমেরিকার উপর একটা স্ট্র্যাটেজিক প্রেসার তৈরি করতে সফল হয়েছে? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ এবং ভারতের সীমান্তে নিয়মিত পুশ ইন করার জন্য শত শত মানুষকে ভারত জড়ো করেছে এবং এই ঘটনা নিয়ে প্রায় প্রতিদিনই সীমান্তে বিশ্রী রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। বিজিবি এবং বিএসএফ তারা কখনো কখনো তর্ক বিতর্ক, কখনো কখনো ধাওয়া পাল্টা, এবং এই ঘটনার সঙ্গে কখনো কখনো অমানবিক কিছু দৃশ্যের তৈরি হচ্ছে। এবং সেগুলো এরকম যে ভারত যে পুশিনগুলো করতে চাচ্ছে বাংলাদেশে, সেই পুশিনকে আবার ঠেকিয়ে দেওয়ার জন্য আমাদের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড, বিজিবি তারা আবার কাউন্টার পুশিং করছে, তাদেরকে ফেরত পাঠাচ্ছে। এবং এই দৃশ্যগুলো বাংলাদেশের বিরুদ্ধে যে সকল আন্তর্জাতিক চক্র রয়েছে তারা বাংলাদেশের যে অমানবিক আচরণ এগুলোকে ফুটিয়ে তোলার জন্য ওত পেতে বসে আছে। আমাদের এই ক্ষুদ্র দেশটি নিয়ে আন্তর্জাতিক যে চক্রান্ত, এটি দীর্ঘদিন ধরে চলছে। আজকে মায়ানমার সীমান্তে এরকম পুশিন, এরকম নাটক করে বাংলাদেশের ভিতরে প্রায় 15 লাখ রোহিঙ্গাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনাকে মানবতার মা বানানো, তাকে
নোবেল শান্তি পুরস্কার দেওয়া হবে বা তিনি পেতে পারেন। তারপর আমাদের দেশে যে সকল ইসলামী সংগঠন রয়েছে তারা সবাই এখন পিছু টান দিয়েছেন, কিন্তু ওই সময়টিতে সেই রোহিঙ্গা মুসলিম ভাই বোনদেরকে আশ্রয় দিতে হবে, এজন্য সারা বাংলাদেশ থেকে চাঁদা তুলে দলে দলে এই মাদ্রাসা পড়ুয়া ছেলেরা, শিক্ষকেরা, তারা কক্সবাজার, টেকনাফ, উখিয়াতে রীতিমতো এখানে গিয়ে এই রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া, তাদেরকে দান খয়রাত করা, এটাকে একটা তাবলিগি কর্ম মনে করে প্রায় জান্নাতুল ফেরদাউস কনফার্ম করে ফেলেছিল। ওই সময়টাতে আমার বেশ কয়েকজন পরিচিত এরকম মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত, তাদেরকে বললাম যে দেখো, তোমরা যে কাজগুলো করছো, তোমরা এই রোহিঙ্গাদেরকে চেনো না, তোমরা এই অঞ্চলের অর্থাৎ আমাদের কক্সবাজার, চট্টগ্রাম এবং আরাকানের যে রাজনীতির ইতিহাস সেটা তোমরা জানো না। ফলে তোমরা এই এখন আবেগ তাড়িত হয়ে যে কাজগুলো করছো, এটা দেশ, জাতি এবং সরকারকে ভোগাবে। ঠিক ওই সময়টাতে 2012-13 এমনকি 16 সালে যখন এই ঘটনাগুলো চলতেছিল, ওই সময়টাতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে আমি একাধিক কলাম লিখে শেখ হাসিনাকে বলেছিলাম যে আপনি যে কাজটা করছেন খুবই অন্যায় করছেন, সীমান্ত সিল করে দিন, আপনি যে কাজগুলো করছেন এটা আপনি সামাল দিতে পারবেন না। এবং শেখ হাসিনার যে দেখুন এখন যে পতন, সেই পতনের মধ্যে যে কারণগুলো রয়েছে তার অন্যতম কারণ কিন্তু এই রোহিঙ্গা। এই রোহিঙ্গাকে ইস্যু করে অবাধে তুরস্কের গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, চীনের গোয়েন্দা সংস্থা, আমেরিকার একেবারে পুরোপুরি মিলিটারি ইউনিট যেভাবে ক্রমাগতভাবে 2016 সাল থেকে আজ অবধি বাংলাদেশে অপারেশন পরিচালনা করছে, ফলে কক্সবাজার, বৃহত্তর কক্সবাজার উপজেলার যে বা জেলার, উপজেলা মানে বলতে ধরেন টেকনাফ উপজেলা এবং কক্সবাজার জেলা, পুরো বৃহত্তর এই অঞ্চল, তার সঙ্গে সঙ্গে পার্বত্য অঞ্চল, সেখানে যে অস্থিরতা শুরু হয়েছে, সেই অস্থিরতার বিপরীতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা ভূমিকা রাখতে পারছে এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন করার সুযোগ আছে। ওই অঞ্চলের ব্যবসা বাণিজ্য, আইন শৃঙ্খলা রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। ওখানে যারা আদিবাসী মানে আমাদের যারা বাঙালি ওই অঞ্চলে কক্সবাজার জেলায়, তারা সবাই বলতে গেলে এখন রোহিঙ্গা হয়ে পড়েছে। আর ওখানে যে সকল রোহিঙ্গা সর্দাররা রয়েছে তারা সেখানকার রাজায় রূপান্তরিত হয়েছে। কাজে যে মিলিটারি পদক্ষেপ নেওয়া দরকার ছিল এবং যে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল সেটা আমরা এখনো পর্যন্ত নিতে পারিনি, কিন্তু আমরা বিদেশিদের ফাঁদে পা দিয়ে ফেলেছি একটি সীমান্তে, মানে মায়ানমার সীমান্তে। এবার আসুন, ভারতের সঙ্গে যে আমাদের প্রায় 4500 কিলোমিটার সীমান্ত রয়েছে, বিশ্বের অন্যতম বৃহত্তম সীমানা, অনেক বড় বড় দেশ রয়েছে, কিন্তু ভারতের সঙ্গে আমাদের যে এই যে 4500 যে কিলোমিটার যে বর্ডার, এরকম বর্ডার পারস্পরিক দুটো দেশের মধ্যে খুব কম আছে। আমার জানা নাই, আমি ইন্টারনেট দেখলে বলতে পারতাম। দ্বিতীয়ত হলো যে এরকম বিশাল বর্ডার কিন্তু অসম সামরিক শক্তি, অসম কূটনীতি এবং অসম অর্থনীতি এবং অসম সংস্কৃতি, এটি আর বিশ্বের কোনো দেশে নেই। যেমন ধরুন মেক্সিকোর সঙ্গে ইউএসের যে যাকে বলা হয় সীমানা রয়েছে, তারপর কানাডার সঙ্গে আমেরিকার যে সীমানা রয়েছে, চীনের সঙ্গে ভারতের যে সীমানা রয়েছে, পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যে সীমানা রয়েছে, তো সেই সীমানার যে ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক অবস্থান এবং সীমানার দুই পারে মানুষের মধ্যে যে অন্তমিল, তার বিপরীতে যদি আপনি আমাদের এই 4500 কিলোমিটার সীমানার, ভারতের সাথে যে সীমানার, সেখানকার যে বৈরিতা, রাজনৈতিক বৈরিতা, ভৌগোলিক বৈরিতা, মানুষের মন এবং মানসিকতা এবং সংস্কৃতির যে বৈরিতা, এটি অন্য কোনো সীমানায় নেই। ফলে আমাদের এই সীমানা শান্তিপূর্ণ আছে এখনো পর্যন্ত, 71 থেকে এখনো পর্যন্ত, কিন্তু এটা অশান্তিতে রূপান্তরিত হতে এবং এটা যে কোনো সময় আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য বুমেরাং হতে 1 মিনিটের সময় লাগবে না। যেটা বলছিলাম যে আমাদের
কক্সবাজারের যে সীমানা, এটা এখন মারাত্মক ঝুঁকি, এবং সেই ঝুঁকির কারণে পুরো দুটো রেজিমেন্ট, অর্থাৎ কক্সবাজারে সেনাবাহিনীর যে রেজিমেন্টটা রয়েছে, তারপর পার্বত্য অঞ্চলগুলোতে যে রেজিমেন্টটা রয়েছে, এবং গ্রেটার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ভিত্তিক যে রেজিমেন্ট রয়েছে, এই পুরোটাই এখন ব্যস্ত রয়েছে বলতে গেলে এই রোহিঙ্গা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। কক্সবাজারে যে গোয়েন্দা সংস্থাগুলোর যত তৎপরতা, আমাদের ওখানে যে পরিমাণে ইনভেস্ট করতে হচ্ছে, ওখানে সরকারের যে সকল কৌশলগত অফিসগুলো রয়েছে, এবং প্রতিটা মুহূর্তে কক্সবাজার বিমানবন্দরে গেলে বা ডিসি অফিসে যারা চাকরি করেন তারা জানেন যে এখানে কি পরিমাণ ভিআইপি প্রোটোকল তাদেরকে দিতে হয়, যেটি এই রাজধানী ঢাকা শহরে দিতে হয় না। এই আপদ আমরা ডেকে এনেছি রাজনৈতিক অপরিপক্কতার কারণে। এখন সেই সমস্যাটা আমরা সামাল দিতে পারছি না, উপরন্তু আমাদের ঘাড়ের উপরে 15 লক্ষ লোক এসে আশ্রয় নিয়েছে। এই মরার উপর খাড়ারগা হিসেবে আবার বাংলাদেশ ভারত সীমান্তে এখন নতুন করে পুশিন শুরু হয়েছে। কয়জন করতে পেরেছে আমরা আসলে জানি না, কিন্তু ভারত সীমানার ওপারে অন টেস্ট কেসে কয়েক হাজার লোককে তারা জড়ো করেছে, এবং বিচ্ছিন্নভাবে 200, 350 ওভাবে সীমানার ওপারে জড় করে তারা পুশিনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এটা নিয়ে আমাদের বাংলাদেশের আবেগপ্রবণ বাংলাদেশ বিজিবির সঙ্গে রাত দিন সীমান্তের এপারের লোক হাজার হাজার মানুষ সেখানে বিজিবিকে ধাওয়া করছে। বিজিবিকে নয়, বিজিবির সাথে থেকে তারা বিএসএফকে ধাওয়া করছে, আমরা দেখছি। কিন্তু ওপারের মানুষ যে আবার বিএসএফ এর সাথে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের লোককে যে ধাওয়া করছে, এই খবর তো আমরা জানি না। এবং সীমান্তে সত্যিকার অর্থে কতটুকু হতাহত হচ্ছে, কি পরিমাণ মানুষের এই উত্তেজনার ফলে কাজকর্ম বন্ধ রয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ রয়েছে, এবং এটার আফটার এফেক্ট কি আমরা সেটা জানি না। তবে আওয়ামী লীগ জামানাতে এই সমস্যাগুলো আমরা যখন শুরু হলো তখন আমরা জানি বা দেখেছি যে আসামের যারা বিজেপি সরকার,